আমাদের কি করে একটা লন্ডনে আর একটা ওয়াশিংটনে বসে সুন্দর করে তাদের প্রাসাদের ভিতর থেকে ভিডিও বার্তা পাঠায় যে নেতাকর্মীরা তোমরা ঝাঁপিয়ে পড়ো। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা যায় না, গেছে না? সবাই যায় ভাই। যখন পাপ করে ফেলে এত বেশি তখন সবাই যায়। সেই ফেরাউন থেকে শেখ হাসিনা কেউ রক্তের রাজনীতি, লাশের রাজনীতিতে করে টিকে থাকতে পারে নাই। দোষটা কার? তার মেয়ের, তার মেয়েদের, তার পরিবার। এই শেখ ফ্যামিলিটা কি করে গেছে দেশটাকে বলেন? খোকলা করে গেছে, খোকলা। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওনার পরিবারটাই। ওনার বেঁচে থাকার সময়, আগে এবং পরে, ওরাই ওনাকে সবচেয়ে বেশি ডুবাইছে। এর সাথে আমাদের বায়োল্যাটারাল যত চুক্তি হবে, যত নেগোসিয়েশন হবে, ইট হ্যাজ টু বি মিউচুয়াল, ইট হ্যাজ টু বি। তিস্তার দুই সাইডে খালে পানি থাকবে কিন্তু বাংলাদেশের তিস্তায় পানি থাকবে না, এটা হইতে পারে না। তোমার ট্রেন আমার পদ্মা সেতুর উপর দিয়ে যাবে কিন্তু আমি চেক করতে পারবো না তোমার ট্রেনে কি যাচ্ছে, এটা হতে পারে না। সো ওদের কাউন্টার অ্যাটাক ছিল এটা, যে ঠিক আছে দেশটাকে দেখাও যে মাইনরিটি, তাও যদি সামহাও ইন্ডিয়াকে এটার মধ্যে ইনভলভ করে ফেলো। প্রিয় দর্শক, দেখছেন কোলাহল নিবেদিত তানভীর তারেক শো। আমরা কথা বলছি নির্মাতা অ্যাক্টিভিস্ট খিজির হায়াত খানের সাথে। খিজির হায়াত খান খুব ডক্টর ইউনূসের নেতৃত্ব এবং তার এই উদ্যোগ এবং তার এই সম্মতি জ্ঞাপন এবং এই কটা দিন আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আচ্ছা, এর আগে আমি একটু 111-এ ফিরে যেতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 111-এ নাগরিক শক্তি করার জন্য চিঠিটা দিলেন, আই ওয়াজ সো হ্যাপি। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে একটা যোগ্য লোক, একটা নোবেল প্রাপ্তি লোক, তার কানেকশন ওয়ার্ল্ডের সব জায়গায় আছে, সে একটা দল করতে চাচ্ছে, ভেরি গুড। হয়তো বা এই প্রথম একটা দল পাওয়া গেল যেখানে আসলে সক্রিয়ভাবে যাওয়া যাবে। অ্যান্ড দেন ওয়েন হি পুলড আউট, আমি ওনার উপরে প্রচণ্ড রাগ হয়েছি ভাই, এবং প্রচণ্ড অভিমান হয়েছে আমার। ওই সময় যখন যে আপনি স্বপ্ন দেখায় আবার নিজেই তাহলে দেখলে করতে গেলেন কেন? নাটকটা তো করার দরকার ছিল না। সো এবার যখন ওনার নামটা আসলো, দেখলাম ছাত্ররা করলো, হ্যাঁ অবশ্যই ভালো লাগছে, বিকজ তার সাথে রাষ্ট্র যা করতেছিল ওটা আনফেয়ার ছিল। গ্রামীণ ব্যাংক নিয়ে আমারও নিজের কিছু পার্সোনাল সমালোচনা আছে, বাট এই লোকটার ব্যক্তিত্ব বা এই লোকটার কানেক্টিভিটি বা এই লোকটার অ্যাচিভমেন্ট নিয়ে তো আমি আসলে দ্য ওয়ার্ল্ড রেকগনাইজ হিম। সেখানে তো আর আমি তাকে এইভাবে মধ্যে চুবাবো, দিস আর রাবিশ। এবং আমার কাছে মনে হয় যে তিনি দেশটাকে একটা নতুন ডিরেকশনে নেবে। এখন ভাই জিওপলিটিক্স, আপনাকে জিওপলিটিক্সে আসতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ হেভিলি ব্যাকড বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আজকের থেকে না, ফ্রম আপনি যদি হিস্ট্রি ঘাটেন, আমাদের দেশটা একটা ডিফারেন্ট ব্লকে ছিল। ইট ওয়াজ এ ইন্ডিয়া রাশিয়া ব্লক। এই অভ্যুত্থানের পরে ব্লকটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখন ইদার আমেরিকা অথবা আমেরিকা চায়নার একটা কম্বাইন্ড ব্লকে আমরা আসছি। র হ্যাজ লস্ট টু সিআইএ, লেটস জাস্ট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। খুবই আপনি তো জিওপলিটিক্স যদি আপনি, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে, যেমন উপদেষ্টা বলেছেন যে বিজিবি ভাইদের বলছি আপনারা পিঠ দেখাবেন না। হ্যাঁ, আপনি নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, আমি দেখাবো, আমার লোককে তুমি মারলে আমি মারবো না। ভারতের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক আমরা ছোটবেলা থেকে, আমরা বাপ দাদার সময় থেকে শুনে আসছি। এখন ভারতের সাথে সম্পর্ক এবং জিওপলিটিক্যালি এই মুভমেন্টটাই কি পরিমাণ ব্যাটেল ফেস করতে হতে পারে, বা আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়টা কিভাবে দেখছেন, কি চান আপনি? দেখেন, ভারত, বাংলাদেশের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ওরা আমার নেইবারিং কান্ট্রি। ওর সাথে আমার সুসম্পর্ক বজায় রাখাটা ভেরি ভেরি ক্রিটিক্যাল। বাট তার মানে এই না যে আমার দেশের ইলিশ আমি কিনবো 2000 টাকা দিয়ে আর ও কিনবো 1000 টাকা দিয়ে, এটা হইতে পারবে না। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিলাম। ওদের সাথে আমাদের বায়োল্যাটারাল যত চুক্তি হবে, যত নেগোসিয়েশন হবে, ইট হ্যাজ টু বি মিউচুয়াল, ইট হ্যাজ টু বি। তিস্তার দুই সাইডে খালে পানি থাকবে কিন্তু বাংলাদেশের তিস্তায় পানি থাকবে না, এটা হইতে পারে না। তোমার ট্রেন আমার পদ্মা সেতুর উপর দিয়ে যাবে কিন্তু আমি চেক করতে পারবো না তোমার ট্রেনে কি যাচ্ছে, এটা হতে পারে না। আমার সাথে তোমার এগ্রিমেন্টগুলো মিউচুয়াল হইতে হবে। তোমার সিনেমা তুমি আমার এখানে দিবা কিন্তু আমার সিনেমা তুমি তোমার এখানে চালাবা না, এটা হইতে পারবে না। তোমার চ্যানেল আমার এখানে চলবে, আমার চ্যানেল তোমার এখানে চলবে না, হইতে পারবে না। ভারত, এগেন আমি বলতেছি যে আমাদের পাশের রাষ্ট্র, তাদের সাথে আমাদের একটা বন্ধু সুলভ আচরণ আমাদের যেমন রাখতে হবে তাদেরও রাখতে হবে। ইট হ্যাজ টু বি মিউচুয়ালি ইকুয়াল। কিন্তু আমাকে যদি তুমি টেকনিক্যালি সব জায়গায় শোষণ করতে চাও, আমি তো এটা মানবো না।
আমাকে বলতে হবে যে নো, আই মাইট বি স্মল বাট আই হ্যাভ টু সে দিস ইজ মাই রাইট, আমাকে আমার প্রাপ্য তোমাকে দিতে হবে। সো আমি বলবো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন বা যারা এটা নিয়ে কূটনৈতিক যারা আছেন, তারা যাতে ভারতের সাথে নেগোসিয়েশনটা ইকুয়ালি করে। আমি তো বলতেছি না যে তুমি আমাকে বেশি দাও তুমি কম নাও, আমি বলতেছি আমাকে আমার প্রাপ্যটা দাও। মানে দুইটি রাষ্ট্রের যেভাবে সম্মানজনক সমঝোতা স্মারক তৈরি হয়, এবং ওইটাও বলি যে এই যে ইন্ডিয়ান একটা সিম্পল ভিসা নিতে আমাদেরকে যে পরিমাণ ইয়ে করতে হয়, প্যারা খাইতে হয়, এটা তো খুবই লজ্জাজনক। আজকে যদি আমরা বাংলাদেশিরা কলকাতা যাওয়া বন্ধ করে দেই, কলকাতার তো অর্ধেক ব্যবসায়ী না খেয়ে মরে যাবে না? বাট আমাদের সাথে তো তাদের একটা সৌহার্দ্যপূর্ণ ইয়ে থাকার কথা। আমাদেরকে এত প্যারা কেন নিতে হবে একটা ইন্ডিয়ান সিম্পল ভিসার জন্য? সো আমাদের প্রতি তাদের যে অ্যাটিটিউডটা, এটাতে চেঞ্জ আসা দরকার। এবং আমি কয়েকটা স্ট্যাটাস দিয়েছিলাম ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে, যে উনি যে এত কনসার্ন আমাদের দেশের হিন্দুদেরকে নিয়ে। আরে ভাই, আপনার কাছে ওরা আমাদের মাইনরিটি মনে করেন, আমরা ওদেরকে ভাই বলি, ওরা আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে আমরা বলি বাংলাদেশি। আপনি আপনার দেশের ইয়েগুলো নিয়ে চিন্তা করেন, আমাদেরটা আমরা সলভ করে নিব। ফাইন, গুড পয়েন্ট। সেটা হচ্ছে এই মাইনরিটি ইস্যু নিয়ে গত মানে এটা তো উস্কায়, এটা তো খুবই সিম্পল পয়েন্ট, এটা উস্কায় দেওয়ার জন্য বিভিন্নভাবে গভর্নমেন্ট নেবার পর থেকেই কাউন্টার অ্যাটাক এটাকে বলে, এটা চলেছে। আমার প্রশ্ন হচ্ছে যে কিছু শিল্পীরা শেয়ার দিয়েছে, বাংলাদেশি শিল্পীরা যারা প্রশ্ন তুলেছে এমন স্বাধীনতা কি চেয়েছিলাম এরকম লিখে, নিজের দেশেই দুই রকম মতবাদ, এবং পরবর্তীতে বিবিসি থেকে শুরু করে সবাই রিপোর্ট করলো যে ধরে যে আল জাজিরা করলো। আরে আমার কাছে হোয়াটসঅ্যাপের ইয়ে আছে, ছাত্রলীগের ওই যে ইয়েটার নাম কি, সাদ্দাম ইনস্ট্রাকশন দিচ্ছে যে ইয়ে করতে, আজকে রাতে মন্দির ইয়ে করো, আপাকে সেনাবাহিনী সাপোর্ট দিবে না, এখন আমাদেরকে অস্থির করে তুলতে হবে। আমার কাছে ওর হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট আছে। সো এগুলো দেখেন, ওরা তো একটা কাউন্টার, কেউই তো ভাবে নাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ভেগে যাবে, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা যায় না, গেছে না, সবাই যায় ভাই। যখন পাপ করে ফেলে এত বেশি, তখন সবাই যায়। সেই ফেরাউন থেকে শেখ হাসিনা কেউ রক্তের রাজনীতি, লাশের রাজনীতিতে করে টিকে থাকতে পারে নাই। সো ওদের কাউন্টার অ্যাটাক ছিল এটা, যে ঠিক আছে দেশটাকে দেখাও যে মাইনরিটি, তাও যদি সামহাও ইন্ডিয়াকে এটার মধ্যে ইনভলভ করে ফেলো। এবং ইন্ডিয়ান মিডিয়া যে প্রোপাগান্ডাটা করলো, এবং আমি খুব অবাক হইলাম যে ফেসবুকে আমার যে কলকাতার কিছু ফ্রেন্ড, তাদের স্ট্যাটাস দেখে আমি অবাক হইলাম যে আল্লাহ, আরে এই যে কলকাতায় মেয়েটা রেপড হয়েছে, ডাক্তার মেয়েটা, কি বিভৎস, কি বিভৎস, কল্পনা করা যায় না, এটা এত ব্রুটালিটি। সো ওদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশি, আমরা আমাদের প্রবলেম সলভ করতে পারি। হ্যাঁ, আমাদেরকে 15 বছর 16 বছর আটকায় রাখা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু ভাঙাচুরা বের হয়ে আসে পড়ছি। আচ্ছা, এবার কিছু মতামত আমি ইঞ্জিনিয়ার সবাইয়ের কাছ থেকে নেই। সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী চলে যাবার বা পালিয়ে যাবার পর গণভবনে যেই পরিমাণ তাণ্ডব এবং সংসদ চেয়ার ভাঙচুর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে প্রচুর সমালোচনা দেশে বিদেশে হয়েছে। এটা নানান রকম ব্যাখ্যা দিয়েছে অনেকে, ইনফ্যাক্ট আমাদের প্রধান উপদেষ্টা তিনিও দিয়েছেন। আপনার সচেতন মতামত শুনতে চাই। আচ্ছা, আমি সচেতন মতামত না বলে আমি আমার একদম পার্সোনাল এক্সপেরিয়েন্সটা বলি। 5 তারিখ 12:30 থেকে আমি গ্রাউন্ডে, 12:30 না, আমি মানে রওনা দিছি ধরেন 10টায়, বাট আমি আমাদের যে জমায়েতটা ছিল আমাদের এক্স ক্যাডেটদের ICDDRBর সামনে, ওটাতে পৌঁছতে আমার 12:15 পেয়ে গেছে। বিকজ আমি যাদের নিয়ে বেরোছিলাম ওখান থেকে 2জন অ্যারেস্ট হয়ে গেছে, অনেক ইয়ে হয়েছে। আমি 7 জনের একটা কাফেলা নিয়ে বেরোছি, পরে সবাইকে ড্রপ করে আমাকে একা যেতে হয়েছে, ওদেরকে অন্যদিকে, মানে অনেক ইয়ে হয়েছে, ঝামেলা হয়েছে। তারপর তো আমরা সেনাপ্রধানের ভাষণের জন্য ওয়েট করতেছি। এর মধ্যে যখন শুনলাম মানে একটা বিশাল মানুষের ঢল উত্তরার থেকে এদিকে মুভ করছে, আমরা যখন ওদের সাথে এক হয়ে তেজগাঁ পর্যন্ত আসছি, এর আগে আমাদের কাছে ইন্টেল আসতেছিল, যেহেতু আর্মির ফ্রেন্ড সার্কেল আছে, ইয়ে আছে, বাট ওটা যেহেতু রিলায়েবল না, আমরা এটা ডিক্লেয়ার করতেছিলাম না। তেজগাঁ আসছি, তখন আমরা জানতে পারলাম যে শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বিগত সরকারের, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, না পদত্যাগ করেছেন, জানছেন, পালিয়ে গেছেন। তখন আমরা, হ্যাঁ, আমাদের কাছে ওই ইয়ের ছবিটা প্রথমে আসছে, যে হেলিকপ্টারের ছবিটা। তো মানুষ তো তখন উত্তাল, তখন তো বাঁধ ভাঙার ইয়ে নেই।
ওখান থেকে গেলাম শাহবাগ, কি বলে সোনারগাঁয়ের সামনে পান্থপথ, পান্থপথ না সোনারগাঁয়ের সামনে, সোনারগাঁ থেকে শাহবাগের দিকে রওনা হলাম। শাহবাগের দিকে যখন আমরা রওনা হচ্ছি মানে যাচ্ছি, তখন হঠাৎ করে আসলো যে চলো উল্টা ঘুর গণভবনের দিকে যাও। তাই ভাই তখন আমার মনে হচ্ছে সবাই উল্টা ঘুরে যাচ্ছে, এর মধ্যে হঠাৎ করে একটা 22-23 বছরের ছেলে জাস্ট দাঁড়ায়া অঝোরে কাঁদতেছে, জাস্ট কাঁদতেছে। আমি যদি ওই সিনটা শ্যুট করতে পারতাম, মানে কেন আমার মাথায় তখন মনে হয় আমার ক্যামেরাটা বের করে শ্যুট করা উচিত ছিল। আমি কিছু করতে পারি, আমি জাস্ট ওকে জড়ায় ধরছি, জড়ায় ধরে আমি পানির বোতলটা দিয়ে বলছি পানি খাও, বলে না ভাই পানি খাবো না, আমাকে জাস্ট একটু তার কাঁদতে দেন। সো আই গেস হি ওয়াজ অন গ্রাউন্ড, মানে তার রক্তটা ওখান থেকে রওনা হয়ে এটিএনের সামনে যখন আসছি তখন এটিএন পোড়ানো শুরু করছে। তখন আমার কাছে মনে হলো এখন আর মানে গণভবন, আমি নিজের চোখের সামনে নিজের দেশের প্রধানমন্ত্রীর বাসভবন, নিজের দেশের প্রধানমন্ত্রীর অফিস, সংসদ ভবনটা আমি আশাই করি নাই এগুলা ভাঙবে, এটা আমি নিতে পারবো না, এটা নীতিগতভাবে পারবো না। আর এখন জব ইজ ডান, এখন সেলিব্রেশনের টাইম, ঠিক আছে। আমি ওখান থেকে কারণ বাজারে ঢুকে জাস্ট বসে গেলাম, এক জায়গায় বসে গেলাম, তারপর ওখান থেকে চলে আসছি আস্তে আস্তে করে একটা রিক্সা দিয়ে। আমি এটা এই কারণে বললাম, নীতিগতভাবে আমি এটার অ্যাবসলিউটলি বিপক্ষে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। আপনি একটা দেশের মানুষকে গলা টিপে চেপে ধরে রাখছেন, ওরা যখন বাস্ট করবে ওরা তো তখন হিতাহিত জ্ঞান কাজ করবে না। তো আপনার কি মনে হয় মানুষ এই যে গণভবনের দিকে হাঁস নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, চেয়ার নিয়ে গেছে, শাড়ি নিয়ে গেছে, এটা কি মানে কচু শাকও নিয়ে গেছে? হ্যাঁ, মানে এটা তো কচু শাকও নিয়ে গেছে। এবং মহিলারা আপনি দেখেন যে ওখানে তখন মানুষের আসলে এটা আসলে ইট ওয়াজ এ ফ্লো, যে তাড়াতাড়িটা এই সেই গণভবন ভিক্টোরি শুভনি। হ্যাঁ, তখন কিন্তু গণভবনটা প্রধানমন্ত্রী কার্যালয় বাসভবন না, তখন হচ্ছে গণভবনটা কার বাসভবন? শেখ হাসিনার বাসভবন। প্রধানমন্ত্রীর অফিস না, প্রধানমন্ত্রীর অফিস কার? স্বৈরাচারী প্রধানমন্ত্রীর অফিস। সংসদ ভবনটা সংসদ ভবন না, সংসদ ভবন হচ্ছে ওই 300 সাংসদ যারা আমাদের উপর অত্যাচার করছে। সো মানুষের সেন্টিমেন্টটা আপনার বুঝতে হবে। আর বঙ্গবন্ধুর ভাস্কর্য কয়েকটা দেখেন, বঙ্গবন্ধুর জন্য আমার সবচেয়ে কষ্ট লাগে কি, আমি একটা স্ট্যাটাস দিছিলাম গতকালকে যে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওনার পরিবারটাই। ওনার বেঁচে থাকার সময়, আগে এবং পরে, ওরাই ওনাকে সবচেয়ে বেশি ডুবাইছে, তখনও এখনো। এই লোকটা মরেও শান্তি পাচ্ছে না। তাকে ওনারা এমনভাবে কসলাইছে যে টয়লেট টিস্যুটার নামও বঙ্গবন্ধু। হারে কিছু হইলি বঙ্গবন্ধুরই ছিল স্যাটেলাইট হবে, বঙ্গবন্ধুরই, মানে বাংলাদেশের সব কিছুই বঙ্গবন্ধু, আর কেউ না। তাজউদ্দিনরা নাই, সেক্টর কমান্ডাররা নাই, বীরশ্রেষ্ঠরা নাই, বীর বিক্রমরা নাই, বীর উত্তমরা নাই, সাধারণ মুক্তিযোদ্ধারা নাই, আমাদের মানে বুদ্ধিজীবীরা নাই, কেউ নেই, সবই বঙ্গবন্ধু। সো এগেন, বঙ্গবন্ধু তখন বঙ্গবন্ধু ছিল না, বঙ্গবন্ধু শেখ হাসিনার বাবা ছিল, এই কারণে ভেঙে ফেলছে। বঙ্গবন্ধু তখন বঙ্গবন্ধু ছিল না, বঙ্গবন্ধু ছিল কে? এটা শেখ হাসিনার বাপ। তাহলে দোষটা কার? তার মেয়ের, তার মেয়েদের, তার পরিবার। এই শেখ ফ্যামিলিটা কি করে গেছে দেশটাকে বলেন? খোকলা করে গেছে, খোকলা। এই শেখ ফ্যামিলিটা দেশটাকে খোকলা করে ফেলছে। দেখেন, শুধু শেখ ফ্যামিলি না, বাংলাদেশে তো আরেকটা পার্টি আছে পরিবারতন্ত্রের, তাদেরও ইতিহাস কিন্তু খুব একটা ভালো না, এটা বলে রাখি, নয়তো এটা পরে ভুলে যাব। তাদের শেখা উচিত। ওই পাশের দেশ ভারতের রাহুল গান্ধী দাদিরে মাইরা ফেলছে, বাপরে মাইরা ফেলছে, সে কিভাবে ফাইট করতেছে? ইন্ডিয়ার এক মাথা থেকে আরেক মাথা হাইটা মানুষের সাথে গণসংযোগ করতেছে। আর আমাদের কি করে? একটা লন্ডনে আর একটা ওয়াশিংটনে বৈশা সুন্দর করে তাদের প্রাসাদের ভিতর থেকে ভিডিও বার্তা পাঠায় যে নেতাকর্মীরা তোমরা ঝাঁপিয়ে পড়ো, তোমরা কেন ঝাঁপিয়ে পড়ছো না, তোমরা কেন মায়ের খাচ্ছ না, আমাদের দলের জন্যই করো। তোরা এসে দেখ তোদের পাশের দেশে কিভাবে ফাইট দিয়ে যাচ্ছে, চোখের সামনেই তো আছে। সুন্দর করে ওখানে বসে বসে একদম রাতের বেলা শোয়ার আগে একটা ভিডিও আপলোড করে দেই, আমার নেতাকর্মীরা যাতে ঝাঁপিয়ে পড়ে। আরে নেতাকর্মী